জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে নিয়েছে সরকার, বললেন মির্জা ফখরুল। এদিকে দুর্নীতি ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি। জানাবো সর্বোচ্চ 135 কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। আরো জানাবো ঘূর্ণিঝড় রিমালে পাথরঘাটায় 15 গ্রাম প্লাবিত, ডুবে গেছে চুলাও। এবং সর্বশেষ জানাবো মহাবিপদ সংকেত ও আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না উপকূলবাসী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে নিয়েছে সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম ও বিচার বহির্ভূত হত্যার অমানবিক কর্মসূচি চালিয়ে জামি আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে। গণবিচ্ছিন্ন সরকার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন। দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে এরা দেশকে একটা ভীতিকর জনপদে পরিণত করেছে। তিনি বলেন, গুম মানব সভ্যতার পরিপন্থী, কিন্তু একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে ডামি সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গভীর সংখ্যা, ভয় ও শিহরণের মধ্যে বাস করছে জনগণ। বিশ্বব্যাপী একদলীয় কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাঁটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কাউকে গুম করে দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনের স্বীকৃতি পায়। মির্জা ফখরুল বলেন, স্বৈরতন্ত্রের ধ্বজাধারী আওয়ামী লীগ বর্তমানে দ্বিতীয় বাকশাল কায়েম করার পর বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতাকর্মী গুম হয়েছেন, তাদের বাপ মা, ভাই বোন, স্ত্রী, সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বাংলাদেশের গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও আওয়ামী লীগ সরকার কোনো কিছুকে তোয়াক্কা করছে না। একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উত্থান, অন্যদিকে গণতন্ত্রকামী মানুষ জোরপূর্বক গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থাকছে। তিনি বলেন, সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টি সকল আন্তর্জাতিক ফোরামের নির্লজ্জের মতো অস্বীকার করে আসছে। অথচ বাংলাদেশ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটাতে হবে। একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। তিনি আরো বলেন, আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আমরা পূর্ণ ব্যক্ত করতে চাই অবিলম্বে এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরো, চৌধুরী আলম, হুমায়ুন পারভেজ, সাজিদুল ইসলাম সুমন, জাকির সহ গুম হয়ে যাওয়া অসংখ্য নেতাকর্মীকে ফিরিয়ে দিতে হবে। আমি মনে করি ভুক্তভোগী বা তাদের পরিবারকে আইনি ও নৈতিক সহায়তার উদ্যোগ নেওয়া এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের উত্থাপিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি শুনানির আয়োজন করা প্রয়োজন। বিবৃতিতে বলা হয়, প্রতি বছরের ন্যায় এবছরও মে মাসের শেষ সপ্তাহে পালিত হচ্ছে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী 2009 থেকে 2024 মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 666 জন ব্যক্তি গুম হয়েছেন। এদের মধ্যে কাউকে মৃত, কাউকে অনেকদিন পর গ্রেফতার দেখানো হয়েছে, আবার অনেকের কোনো তথ্যই পাওয়া যায়নি। মির্জা ফখরুল আরো বলেন, বিএনপির পক্ষ থেকে আমরা জাতিসংঘভাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি, তারা যেন অবিলম্বে বাংলাদেশ সরকারকে গুমের ঘটনা বন্ধ করতে এবং গুমের শিকার সকলের ভাগ্য এবং অবস্থান সম্পর্কে তাদের পরিবারকে তথ্য দেয় ও ফিরিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করে। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী গুমের শিকার সকল ব্যক্তি পরিবারকে আমরা গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দুর্নীতি ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি। এবার দুর্নীতি ইস্যুতে আওয়ামী লীগ এবং বিএনপি মুখোমুখি হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া তারা আওয়ামী লীগের সরকারের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করবে। শ্বেতপত্র প্রকাশের জন্য ইতিমধ্যে তারা কাজ শুরু করেছে বলে জানা গেছে। বিএনপি দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত 15 বছরে বিভিন্ন সেক্টরে যে অনিয়ম এবং দুর্নীতিগুলো হয়েছে সেগুলো এক একটা করে তারা জনসম্মুখে তুলে ধরতে চায়। এই শ্বেতপত্র তৈরি করার জন্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিএনপি পন্থী ব্যক্তিদেরকে কাজে লাগানো হবে বলেও বিএনপি সূত্রগুলো জানিয়েছে। বিশেষ করে ব্যাংকিং খাতে অনিয়ম, অর্থ পাচার, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা, সাম্প্রতিক সময়ের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কথিত দুর্নীতি এবং বেনজির আহমেদের কথিত দুর্নীতির বিষয়গুলো বিএনপি শ্বেতপত্রে জায়গা পাবে বলে জানা গেছে। বিএনপি দায়িত্বশীল সূত্রগুলো বলছে, শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে তারা সরকারের বিভিন্ন আন্দোলনকে নতুনভাবে বিন্যস্ত করতে চায়। বিএনপি নেতারা দাবি করছেন, বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো নামে বড় বড় দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে। আর এই লুটপাটে বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী তথ্য
প্রতিবাদী হাজির করা হবে এই শ্বেতপত্রের মাধ্যমে। তবে কবে নাগাদ এই শ্বেতপত্র প্রকাশ করা হবে সেই সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। বিএনপি দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে প্রথমে একটি কমিটি গঠন করা হবে, যে কমিটিতে বিএনপি পন্থী অর্থনীতিবিদ, শিক্ষাবিদের রাখা হবে। ব্যাংকিং সেক্টরে কয়েকজনকে বিএনপি কর্মকর্তা এটির মধ্যে রাখা হবে বলে জানা গেছে। আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে শ্বেতপত্র তৈরির পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশিত হবে বলে বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপির আমলে হাওয়া ভবন ও দুর্নীতির ও অন্যান্য দুর্নীতি তথ্য নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছে। আওয়ামী লীগ বিএনপির পাল্টা হিসেবে 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত সময়ের দুর্নীতি ও অনিয়মের কাহিনী প্রকাশ করবে। এই সময় সিএনপি কেলেঙ্কারি, হাওয়া ভবনে কেলেঙ্কারি, পদোন্নতি কেলেঙ্কারি, খাম্বা কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মগুলোকে আবার নতুন করে একত্রিত করে উপস্থাপন করা হবে। পাশাপাশি এই সময় বিএনপির কোনো নেতার বিদেশে কি কি সম্পদ ছিল সেটিও আওয়ামী লীগ প্রকাশ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আওয়ামী লীগের একটি শক্তিশালী টিম এ নিয়ে কাজ করছে এবং এই তথ্য প্রমাণগুলো ইতিমধ্যেই রয়েছে। উল্লেখ্য, এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির আমলে যে দুর্নীতি এবং অনিয়মগুলো হয়েছে সে সম্পর্কে আওয়ামী লীগ তথ্য উপাত্ত সংগ্রহ করেছিল। তবে এখন নতুন করে সেটিকে আবার শ্বেতপত্র আকারে প্রকাশ করা হবে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, শ্বেতপত্রে হাওয়া ভবনের দুর্নীতি এবং যারা প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী তাদের বিষয়টি উল্লেখ করা হবে বলে জানা গেছে এবং এই শ্বেতপত্রের মাধ্যমে যারা দুর্নীতি অনিয়ম করেছে তাদেরকে নতুন করে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দুর্নীতিকেই আওয়ামী লীগ সবচেয়ে বেশি গুরুত্ব দিবে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। সর্বোচ্চ 135 কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড় রিমালের গতি 110 থেকে 120 কিলোমিটার হতে পারে। বাতাসের গতি সর্বোচ্চ 135 কিলোমিটারে পৌঁছাতে পারে। আজ রোববার বেলা 2:30টার দিকে এক বিজ্ঞপ্তিতে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল আরও উত্তর দিকে এগিয়ে এসেছে। আজ দুপুর 12টায় এর অবস্থান ছিল খেপুপাড়া থেকে প্রায় 220 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং মোংলা থেকে 260 কিলোমিটার দক্ষিণে। ওই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চারপাশে বাতাসের গতি ছিল 95 থেকে 105 কিলোমিটার, যা 115 কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। বিগত 6 ঘন্টা ধরে ঘূর্ণিঝড়টি প্রতি ঘন্টায় 13 কিলোমিটার করে উত্তরের দিকে এগিয়েছে। রিমালের তীব্রতা বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অফিস। তাদের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রিমাল আরো উত্তরের দিকে এগিয়ে আসবে এবং শক্তিশালী হয়ে বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করবে। আজ মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়টি মংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কাছাকাছি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও মানুষের খেপুপাড়ার মধ্যবর্তী এলাকায় উপকূলে আঘাত হানতে পারে। এই সময় বাতাসের গতি 110 থেকে 120 কিলোমিটার হতে পারে। সর্বোচ্চ 135 কিলোমিটার পৌঁছাতে পারে। এদিকে আজ সকালে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের কাছে দ্বীপ ও চরগুলো 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড় রিমালে পাথরঘাটায় 15 গ্রাম প্লাবিত, ডুবে গেছে চুলাও। পাথরঘাটায় জোয়ারের পানিতে প্রায় 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছেন হাজারো মানুষ। ঘূর্ণিঝড় রিমাল ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের চাপে পিসখালী ও বলেশ্বর নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব। এদিকে জোয়ারের সময় পার হয়ে যাওয়ার পরেও পানি না কমায় চিন্তিত রয়েছেন উপকূলীয় এলাকার বাসিন্দা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়ছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। সর্বোচ্চতার রিং বাঁধের কারণে এসব এলাকায় পানি ঢুকে পড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বসতবাড়ি ও চুলা পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে রান্না করতে পারেন এসব এলাকার বাসিন্দারা। পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ বেলিয়াত হোসেন জানান, তার এলাকায় জোয়ারের চাপে বেড়িবাঁধের বাইরে 2 শতাধিক পরিবার পানির মধ্যে রয়েছে। জোয়ারের পানিতে সব পরিবারের কারো চুলায় হাড়ি ওঠেনি। সদর ইউনিয়নের হাড়িটানা এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, আমাদের ওই এলাকায় রিং বাঁধ বলতে কিছু নেই। বেশি উচ্চতার জোয়ারে খালের পানি বেড়ে যাওয়ার আমাদের এলাকা পানিতে তলিয়ে যায়। প্লাবিত হয় এসব এলাকার কয়েক শতাধিক মানুষের ঘরে আজ রান্না হবে না বলেও জানান তিনি। এদিকে অতিরিক্ত জোয়ারের কারণে বরগুনার বাইংচটকি, বড়ইতলা ও পুরাকাটা ফেরিঘাটের সংযোগ সড়ক সহ গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষখালী নদীর তীরবর্তী স্থানীয় বাসিন্দা আবুল কালাম হাসান, আরিফ হাসান, সাধারণত জোয়ারের পর পানি কমে যায়, কিন্তু সকালের আসা জোয়ারের পানি 2 ঘন্টা পার হয়ে গেলেও কমছে না। নদী ফুলে রয়েছে, এতে ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরে কিছু একটা চলছে। সরেজমিনে গিয়ে
বেলা 2টার দিকে দেখা যায় বিষখালী নদীর তীরবর্তী হরিণঘাটা জিনতলা এলাকায় শতাধিক ঘরবাড়ি পানি নিচে তলিয়ে রয়েছে। এসব এলাকার বাসিন্দারা বেড়িবাঁধের উপর অবস্থান নিয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন জানান, নদীতে পানির অতিরিক্ত চাপ থাকায় পানি কমতে সময় লাগছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব বাঁধ ভেঙে গেলে তাৎক্ষণিক মেরামতের জন্য 80 জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। এদিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার জন্য 422 মেট্রিক টন খাদ্যশস্য, শিশু খাদ্যের জন্য 10 লাখ এবং গো খাদ্যের জন্য 10 লাখ টাকা বরাদ্দ রয়েছে। গঠন করা হয়েছে 49টি মেডিকেল টিম এবং 27 লাখ নগদ অর্থ প্রস্তুত রয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবী রয়েছে 9,615 জন, যারা ঘূর্ণিঝড় পরবর্তী ও পূর্ববর্তী সময় উদ্ধার অভিযান পরিচালনা করবেন। খোলা হয়েছে 10টি কন্ট্রোল রুম। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে 1,54,000 ট্যাবলেট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।